স্বাধীন ভারতের প্রথম কয়েক দশক চলছে। এক প্রত্যন্ত গ্রাম, গোধূলিপুর। গ্রামটি ছিল শান্ত, সবুজে ঘেরা, কৃষি নির্ভর। এখানেই জন্মেছিল এক মেয়ে, অনন্যা। জন্ম থেকেই সে আলাদা ছিল। গ্রামে অন্য মেয়েরা যেমন সংসারের কাজ, খেলাধুলা আর স্বপ্ন সীমাবদ্ধ রাখত ঘরের চার দেয়ালে, অনন্যা ছিল ভিন্ন। তার চোখে ছিল অদম্য জিজ্ঞাসা, হৃদয়ে ছিল অদম্য সাহস। শৈশব থেকেই সে শুনত দাদুর মুখে স্বাধীনতার লড়াইয়ের গল্প, কিভাবে ইংরেজদের হাত থেকে মুক্তির জন্য অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে, জেল খেটেছে, অনাহারে থেকেছে। অনন্যা চুপচাপ শুনত আর মনে মনে এক প্রতিজ্ঞা করত, আমি বড় হয়ে দেশকে ভালোবাসব, দেশের জন্য কিছু করব। যখন অনন্যার বয়স মাত্র ১৬, তখন গ্রামে বড় সমস্যা দেখা দিল। কিছু দুর্নীতিগ্রস্ত জমিদার আর ব্যবসায়ী মিলে কৃষকদের জমি দখল করতে শুরু করল। কৃষকদের ফসল জোর করে কম দামে কিনে নিত। যারা প্রতিবাদ করত তাদের ভয় দেখিয়ে দিত। অনেকেই গ্রাম ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। অনন্যা এসব দেখে স্থির থাকতে পারল না। সে বুঝল, স্বাধীনতা পাওয়ার পরও গ্রামবাসী সত্যিকারে স্বাধীন নয়। অশিক্ষা, ভয় আর দারিদ্র্য তাদের শৃঙ্খলিত করে রেখেছে। সে চুপচাপ কয়েকজন সহপাঠীকে নিয়ে একটি ছোট সংগঠন তৈরি করল, মুক্তিধারা। উদ্দেশ্য ছিল কৃষকদের পাশে দাঁড়ানো, গ্রামের মানুষকে সচেতন করা আর অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা। একদিন জমিদারের লোকেরা গ্রামের মাঠে কৃষকদের ধান কেটে নিয়ে যাচ্ছিল। কৃষকেরা ভয়ে কিছু বলতে পারছিল না। তখন হঠাৎ সামনে এগিয়ে গেল অনন্যা। তার চোখে ছিল অগ্নি, কণ্ঠে ছিল দৃঢ়তা। সে বলল, এই ফসল কৃষকের ঘাম, কৃষকের রক্ত। এটা তোমাদের নয়। আমাদের গ্রামে অন্যায় চলবে না। প্রথমে কেউ তাকে গুরুত্ব দিল না, কিন্তু অনন্যার সাহস দেখে কয়েকজন কৃষক তার পাশে দাঁড়াল। কিছুক্ষণের মধ্যেই ভিড় জমল। জমিদারের লোকেরা বাধ্য হয়ে পিছু হটল। সেদিনই গ্রামের মানুষ প্রথম বুঝল, এক কিশোরীও যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তবে অন্যায় টিকতে পারে না। প্রতিবাদের পর অনন্যা বুঝল, শুধু সাহস দিয়ে সবসময় লড়া যায় না, দরকার শিক্ষা। সে গ্রামের শিশুদের পড়ানো শুরু করল, মাটির ঘরে, গাছতলায়, যেখানে সম্ভব। দিনে পড়াশোনা, রাতে আন্দোলনের পরিকল্পনা। ধীরে ধীরে মুক্তিধারার কাজ ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামগুলোতেও। অনন্যার নাম হতে লাগল সাহসের প্রতীক। কিন্তু জমিদাররা চুপ করে থাকেনি। তারা ভয় দেখাতে লাগল, হুমকি দিল, মেয়েদের কাজ রান্নাঘরে, রাজনীতিতে নয়। এমনকি তার পরিবারকেও চাপে ফেলা হলো। মা বাবা চিন্তায় পড়ে গেলেন, কিন্তু অনন্যা থামল না। সে বলল, মা, যদি আমি ভয়ে পিছিয়ে যাই তবে গ্রামের সব মেয়েরা পিছিয়ে যাবে। আমি যদি দাঁড়াই তবে একদিন হাজারো মেয়ে দাঁড়াবে। এক রাতে মুক্তিধারার সদস্যরা গোপনে জমিদারের গুদামে আটকে রাখা কৃষকদের ধান মুক্ত করে কৃষকদের হাতে ফিরিয়ে দেয়। সকালে খবর ছড়িয়ে পড়তে পুলিশের দল গ্রামে আসে। তারা অনন্যাকে খুঁজতে থাকে। অবশেষে একদিন তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ভয় দেখায়, মারধর করে, জিজ্ঞাসা করে, তুমি এসব কেন করছো? তুমি তো মেয়ে, তোমার বিয়ে করে সংসার করা উচিত। অনন্যার উত্তর ছিল স্পষ্ট, দেশ যদি অন্ধকারে থাকে তবে সংসারের আলো নিভে যাবে। আমি মেয়ে, কিন্তু আমি দেশের মেয়ে। দেশপ্রেম আমার রক্তে। তার এই কথা পুলিশের মধ্যেও অনেকের মন ছুঁয়ে গেল। যদিও কিছুদিন জেলে কাটাতে হলো, কিন্তু মুক্তি পেয়ে যখন গ্রামে ফিরল তখন মানুষ তাকে বীরের মতো বরণ করে নিল। অনন্যার লড়াই শুধু কৃষকদের মুক্তির জন্য ছিল না, সে চেয়েছিল গ্রামের মেয়েরাও পড়াশোনা করুক, নিজের অধিকার জানুক। সে নিজে মেয়েদের একত্র করে শেখাত, দেশপ্রেম মানে শুধু যুদ্ধ করা নয়, শিক্ষিত হওয়া, সমাজকে বদলানো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো। ধীরে ধীরে গ্রামের মেয়েরা স্কুলে যেতে শুরু করল। অনন্যা হয়ে উঠল তাদের অনুপ্রেরণা। কিন্তু সংগ্রামের পথ সহজ ছিল না। এক বছর ভয়াবহ খরা দেখা দিল। ফসল শুকিয়ে গেল, মানুষ না খেয়ে মরতে শুরু করল। তখন জমিদাররা সুযোগ নিল। তারা বলল, আমাদের কাছে কাজ করো, আমাদের জমিতে দাস হয়ে থেকো, তাহলে খাবার পাবে। গ্রামবাসী দ্বিধায় পড়ল। অনন্যা আবার এগিয়ে এলো। সে শহরে গিয়ে ছাত্র সংগঠনের সাথে যোগাযোগ করল, ত্রাণ নিয়ে এলো, ডাক্তার নিয়ে এলো। তার প্রচেষ্টায় গ্রামবাসী সেই দুর্দিন পার হতে পারল। সেদিন সবাই বুঝল, একটা মেয়ে শুধু গ্রাম নয়, গোটা সমাজকে বাঁচাতে পারে। সময় কেটে গেল। অনন্যা বড় হল, লেখাপড়া শেষ করে সমাজসেবী হিসেবে কাজ শুরু করল। কিন্তু তার গ্রামের মানুষরা তাকে সবসময় ডাকত দেশপ্রেমিক কন্যা বলে। অনন্যার লড়াই হয়তো ইতিহাসের বইয়ে লেখা নেই, কিন্তু গ্রামের প্রতিটি মানুষ জানত সেই তাদের সত্যিকারের স্বাধীনতা এনে দিয়েছে।